একুশের গল্প জহির রায়হান। তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন। তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে। ভাবতে অবাক লাগে, 4 বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি, সেই তপু ফিরে এসেছে। ওর ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি। রাতে ভালো ঘুম হয় না, যদিও একটু আধটু তন্দ্রা আসে, তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে, ভয়ে জড়সড় হয়ে যায়, লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাঁপে। দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটখাটো জটলা পাকাই। খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে, অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা। আমরা তো অবাক হই না তা নয়, আমাদের চোখেও বিস্ময় জাগে। 2 বছর ও আমাদের সাথে ছিল, ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম। সত্যি কি অবাক কাণ্ড দেখো তো। কে বলবে যে এ তপু? ওকে চেনাই যায় না। ওর মাকে ডাকো, আমি হলপ করে বলতে পারি ওর মাও ওকে চিনতে পারবে না। ওকে চিনবে কি করে? জটলার এক পাশ থেকে রাহাত বিজ্ঞের মতো বলে, চেনার কোনো উপায় থাকলে তো চিনবে। এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আমরাও কেমন যেন আনমনা হয়ে পড়ি ক্ষণিকের জন্য। অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেওয়ার জন্য। সারাদিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি। তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা, এখন কি করা যায় বলো তো? ওদের একজনকে পাওয়া গেল না। আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে। বিছানার উপর ধপাস করে বসে পড়ে রাহাত বলল, ওর মা মারা গেছে। মারা গেছে? আহা, সেবার এখানে গোড়াগড়ি দিয়ে কি কান্নাটাই না তপুর জন্য টেনেছিলেন তিনি। ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল। বউটার খবর? ওর কথা বলো না আর। রাহাত মুখ বাঁকালো। অন্য আরেক জায়গায় বিয়ে করেছে। সে কি এর মধ্যে বিয়ে করে ফেললো মেয়েটা? তপু ওকে কত ভালোবাসতো। নাজিম বিড়বিড় করে উঠল চাপা স্বরে। শানু বলল, বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা? বলে তপুর দিকে তাকালো শানু। আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর উপর। সত্যি কে বলবে এ 4 বছর আগেরকার সেই তপু, যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সব সময়। কি হাসতেই না পারত তপুটা। হাসি দিয়ে ঘরটাকে ভরিয়েও রাখতো সে। সে হাসি কোথায় গেল তপুর? আর চারদিকে তাকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসে কেন? 2 বছর সে আমাদের সাথে ছিল। আমরা ছিলাম 3জন, আমি, তপু আর রাহাত। তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট, কিন্তু বয়সে ছোট হলে কি হবে, ওই ছিল আমাদের একমাত্র বিবাহিত আমাদের ভেতরে। কলেজে ভর্তি হওয়ার বছর খানেক পরে রেনিকে বিয়ে করে তপু। সম্পর্কে মেয়েটা আত্মীয়া হতো ওর। দহরা গরম ছিপছিপে কোটি আপেল রঙের মেয়েটা প্রায় ওর সাথে দেখা করতে আসতো এখানে। ও এলে আমরা চাঁদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম, আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো। তপু ছিল গল্পের রাজা। যেমন হাসতে পারতো ছেলেটা, তেমনি গল্প করার ব্যাপারেও ছিল উস্তাদ। যখন ও গল্প করতে শুরু করতো তখন আর কাউকে কথা বলার সুযোগ দিত না। সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন, সেই হোতকা মোটা লোকটা, ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল, ওই যে লোকটা বলেছিল সে বার্নার সহ হবে, পরশুরাতে মারা গেছে একটা স্যাকরা গাড়ির তলায় পড়ে। আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, ও মারা যাওয়ার পরের দিন বিলিতি সাহেবের সাথে পালিয়ে গেছে। রুনি মেয়েটার খবর জানো? আরে সেই মেয়েটা, দুঃখিত, রুনি মেয়েটার খবর জানো তো? সে কি? রুনিকে চিনতে পারছো না? শহরের সেরা নাচিয়ে ছিল, আজকাল অবসর রাজনীতি করছে। সেদিন দেখা হলো রাস্তায়। আগে তো
পাটকাঠি ছিল, এখন বেশ মোটাসোটা হয়েছে। দেখা হতেই রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো। বিয়ে করেছি শুনে জিজ্ঞেস করলো, বউ দেখতে কেমন হয়েছে, এবার তুমি এসো। কথা বলতে শুরু করলে যেন আর ফোরাতে চায় না। রাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে। রেনু বলতো, আর বলবেন না, এত ভুগতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠত সে। তবু থামতো না তবু। একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাতো সে। থাকবে, অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না, নিজের কথাই বলি। ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে এ শহরে আর থাকবো না, গায়ে চলে যাব। ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে। আর তোমরা দেখো, আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না, একেবারে সাধারণ। হ্যাঁ, একটা ছোট্ট ডিসপেন্সারি, আর কিছু না। মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তবু। এককালে মিলিটারিতে যাওয়ার শখ ছিল ওর, কিন্তু বরাতমন্দ ছিল জন্ম খরা। ডান পা থেকে বা পাটা ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর। তবে বাজুদার হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার। যেহেতু আমাদের জীবনটা যান্ত্রিক ছিল, কাক ডাকা ভোরে বিছানা ছেড়ে উঠতাম আমরা তপুর তো সবার আগে। ও জাগাতো আমাদের দুজনকে। ওঠো, ভোর হয়ে গেছে, দেখছো না? অমন মোষের মতো ঘুমোচ্ছে কেন? ওঠো। গায়ের উপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তপু। মাথার কাছে জানালাটা খুলে দিয়ে বলতো, দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে, আর ঘুমিও না, ওঠো। আমাদের ঘুম ভাঙিয়ে নিজে হাতে চা তৈরি করতো তপু। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম। তারপর 10টা নাগাদ স্নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা। বিকেলটা বেশ কাটতো আমোদ ফুর্তিতে। কোনোদিন স্কাটনে বেড়াতে যেতাম আমরা, কোনোদিন বুড়িগঙ্গার ওপারে। আর যেদিন রেনু আমাদের সাথে থাকতো সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভেতরে হারিয়ে যেতাম আমরা। রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডাল মুড় ভেজে আনতো বাসা থেকে। গিয়েও পথে হাঁটতে হাঁটতে মুড় মুড় করে ডাল মুড় চিবাতাম আমরা। তবু বলতো, দেখো রাহাত, আমার মাঝে মাঝে দেখো রাহাত, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? এই যে আঁকা বাঁকা লাল মাটির পথ, এই পথের যদি শেষ না হতো কোনোদিন, অনন্তকাল ধরে যদি এমনই চলতে পারতাম আমরা। এ কি, তুমি আবার কবি হলে কবে থেকে? ভ্রুজোড়া কুঁচকে হঠাৎ প্রশ্ন করতো রাহাত। না না, কবি হতে যাব কেন? ইতস্তত করে বলতো তপু। কেন যেন মনে হয় স্বপ্নালু চোখে স্বপ্ন নামতো তার। আমরা ছিলাম 3জন, তপু, আমি, তপু আর রাহাত। দিনগুলো বেশ কাটছিল আমাদের, কিন্তু অকস্মাৎ ছেদ পড়ল। হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতেও অগণিত লোকের ভিড় জমেছিল সেদিন। ভোর হতে ক্রুদ্ধ ছেলেবুড়োরা এসে জমায়েত হয়েছিল সেখানে। কারো হাতে প্লাকার্ড, কারো হাতে স্লোগান দেওয়ার চুঙ্গ, আবার কারো হাতে লম্বা লাইটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা। তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে নেড়ে এলোমেলো কি যেন বলছিল নিজেদের মধ্যে। তপু হাত ধরে টান দিল আমার, এসো। কোথায়? কেন ওদের সাথে? চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে। চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে। এসো, চলো। আমরা মিছিলে পা বাড়ালাম। একটু পরে পিছন ফিরে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে। যা ভেবেছিলাম। দৌড়ে এসে তোপর হাত চেপে ধরল রেনু। কোথায় যাচ্ছ তুমি? বাড়ি চলো। পাগল নাকি? তপু হাতটা ছাড়িয়ে নিল, তারপর বলল, তুমিও চলো না আমাদের সাথে? না, আমি যাব না, বাড়ি চলো। রেনু আবার হাত ধরল ওর। কি বাজে বকছেন? রাহাত রেগে উঠল এবার। বাড়ি যেতে হয় আপনি যান, ও যাবে না। মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, দোহাই তোমার, বাড়ি চলো, মা কাঁদছেন। বললাম তো যেতে পারবো না। হাতটা আবার ছাড়িয়ে নিল তবু। রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো। বললাম, কি ব্যাপার, আপনি অমন করছেন কেন? ভয়ের কিছু নেই, আপনি বাড়ি যান। কিছুক্ষণ ইতস্তত করে টলটলে চোখ নিয়ে ফিরে গেল রেনু। মিছিল যখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে, 3জন আমরা পাশাপাশি হাঁটছিলাম। রাহাত স্লোগান দিচ্ছিল আর তপুর হাতে ছিল মস্ত
প্লাকার্ড। তার উপর লাল কালিতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছাতে অকস্মাৎ আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে। ব্যাপার কি বুঝবার আগেই চেয়ে দেখি প্লাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু। কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত, আর সে গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার। তপু রাহাত আর্তনাদ করে উঠল। আমি তখন বিমূঢ়র মতো দাঁড়িয়েছিলাম। দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে। আমরা এতটুকু নড়লাম না, বাধা দিতে পারলাম না। দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল। তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম, রাহাত পালাও! কোথায়? হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত। তারপর উভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে। সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন এখানে। রেনু এসেছিল, পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোঁটা নেমেছিল তার, কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে। একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু। রাহাত শুধু আমার কানে কানে ফিসফিস করে বলেছিল, তপু না মরে আমি মরলে ভালো হতো। কি অবাক কাণ্ড দেখো তো! পাশাপাশি ছিলাম আমরা, অথচ আমাদের কিছু হলো না। গুলি লাগলো কিনা তপুর কপালে। কি অবাক কাণ্ড দেখো তো! তারপর 4টে বছর কেটে গেছে। 4 বছর পর তপুকে ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন। তপু মারা যাওয়ার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেল ওর। 2টো সুটকেস, একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেডিং। সেই দিনও মুখ ভার করেছিল রেনু, কথা বলেনি আমাদের সাথে। শুধু রাহাতের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করেছিল, ওর একটা গরম কোট ছিল না? কোটটা কোথায়? ও, ওটা আমার সুটকেসে। ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত। এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল, মাঝে মাঝে কোটটা বের করে দিয়েছিল রাহাত। এরপর দিন কয়েক কি বললে? চমকে উঠে উভয়ে তাকালাম ওর দিকে। রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে। ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে। হ্যাঁ, কপালের মাঝখানটায় গোল একটা ফুটো। রাহাত তাকালো আমার দিকে। ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার। বিড়বিড় করে বললাম, বাঁ পায়ের হাড়টা 2 ইঞ্চি ছোট ছিল ওর। কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত। হাত জোড়া ঠক ঠক করে কাঁপছিল ওর। একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল, বাঁ পায়ের টিবিয়া ফিবুলাটা 2 ইঞ্চি ছোট। দেখো দেখো! উত্তেজনায় আমিও কাঁপছিলাম। ক্ষণকাল পরে স্কালটা 2 হাতে তুলে ধরে রাহাত বলল, তপু, বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর।